14th অগস্ট 1947 পাকিস্তান স্বাধীন হয়েছিল। কিন্তু আপনি কি জানেন পাকিস্তানের ম্যাপে আজ যে বিশাল অংশটা আমরা বালুচিস্তান নামে দেখি, ওই দিন সেটা পাকিস্তানের অংশই ছিল না। ওটা ছিল সম্পূর্ণ একটি স্বাধীন দেশ, স্টেট অফ কালাত। মোহাম্মদ আলী জিন্নাহ, যাকে পাকিস্তানের জাতির জনক বলা হয়, তিনি বালুচিস্তানের শাসক খান অফ তালাতের কাছে পবিত্র কোরআন ছুঁয়ে একটি ওয়াদা করেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা স্বাধীন থাকবে, পাকিস্তান তোমাদের বন্ধু হয়ে থাকবে। কিন্তু সেই বন্ধুত্বের আড়ালে জিন্নাহ এমন এক ভয়ানক ষড়যন্ত্রের জাল বুনছিলেন, যা প্রকাশ পেলে হয়তো পাকিস্তানের ইতিহাসের ভিত্তিটাই নড়ে যাবে। আজকের ভিডিওতে আমরা সেই 27শে মার্চ 1948-এর কালো দিনটার কথা বলবো, যেদিন বিশ্বাসের পিঠে ছুরি মারা হয়েছিল। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের জিন্নাহর লেখা এমন একটি গোপন আইনি নথির কথা বলবো, যা শুনলে আপনি শিউরে উঠবেন। যে মানুষটি টাকার বিনিময়ে আদালতে প্রমাণ করেছিলেন বালুচিস্তান স্বাধীন হওয়া উচিত, তিনিই কেন পরে নিজের সেনাবাহিনী পাঠিয়ে সেই দেশটাকে গিলে খেলেন? একজন ব্যারিস্টার হিসেবে যিনি কালাতের স্বাধীনতার জন্য লড়াই করছিলেন, তিনিই কেন রাষ্ট্রপ্রধান হয়ে সেই স্বাধীনতার গলা টিপে ধরলেন? এটা কি শুধুই ক্ষমতার লোভ, নাকি এর পেছনে ছিল এক গভীর আন্তর্জাতিক রাজনীতি? আর সেই রাতে কালাতের রাজপ্রাসাদে আসলে কি ঘটেছিল, যা ইতিহাস বইতে লেখা নেই? বন্ধুরা, সমস্ত বিষয়টা জানতে পারবেন এই ভিডিও থেকে। ডিটেলে আলোচনা করবো আজ, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন ইতিহাসের সেই ধুলো ঝেড়ে বের করে আনি বালুচিস্তানের বিশ্বাসঘাতকতার ফাইল। গল্পটা শুরু হচ্ছে দেশভাগের ঠিক আগে। আমরা জানি ব্রিটিশ ইন্ডিয়াতে 565টি প্রিন্সলি স্টেট ছিল, কিন্তু বালুচিস্তানের বা কালাতের মর্যাদা ছিল হায়দ্রাবাদ বা কাশ্মীরের থেকে সম্পূর্ণ আলাদা। 1976 সালে ব্রিটিশদের সাথে কালাতের একটি বিশেষ চুক্তি হয়েছিল, যার নাম ট্রিটি অফ 1876। এই চুক্তি অনুযায়ী কালাত ব্রিটিশ ইন্ডিয়ার অংশ ছিল না, বরং নেপাল বা ভুটানের মতো একটি স্বাধীন মিত্র রাষ্ট্র ছিল। আর এই কথাটি জিন্নাহ খুব ভালো করেই জানতেন। একটু ভাবুন তো, যে জিন্নাহ মুসলমানদের জন্য আলাদা দেশের দোহাই দিয়ে পাকিস্তান বানাচ্ছিলেন, তিনি কেন তখন বালুচিস্তানকে পাকিস্তানে যোগ দিতে জোর করেননি? হ্যাঁ, জোর করেননি। উত্তরটা সোজা, কারণ তিনি জানতেন আইনত তিনি এটা করতে পারেন না। কিন্তু আসল খেলাটা তো তখনও শুরুই হয়নি। তারিখটা ভালো করে মনে রাখুন, 4th অগস্ট 1948। পাকিস্তান স্বাধীন হওয়ার ঠিক 10 দিন আগে দিল্লিতে লর্ড মাউন্টব্যাটেন, জিন্নাহ এবং কালাতের শাসক মীর আহমেদ ইয়ার খান একটি গোল টেবিল বৈঠকে বসেন। সেই বৈঠকে একটি চুক্তি সই হয়, যার নাম স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট। এই চুক্তিতে স্পষ্টভাবে লেখা ছিল, পাকিস্তান কালাতকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। 2, পাকিস্তান কখনোই কালাতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। 11 অগস্ট 1947 নিউ ইয়র্ক টাইমে বড় করে হেডলাইন ছাপা হলো, কালার টু বিকাম ইন্ডিপেন্ডেন্ট। এমনকি 14 অগস্ট পাকিস্তান যখন স্বাধীনতা দিবস পালন করছে, তার ঠিক একদিন পর 15 অগস্ট 1947 মীর আহমেদ ইয়ার খান কালাতের স্বাধীনতা ঘোষণা করেন এবং বালুচিস্তানের নিজস্ব পতাকা ওড়ান। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ইতিহাসের পাতায় বিশ্বাসঘাতকদের নাম কখনো স্বর্ণাক্ষরে লেখা থাকে না, লেখা থাকে রক্তের কালিতে। বালুচিস্তান স্বাধীন তো হলো, কিন্তু জিন্নাহর নজর ছিল বালুচিস্তানের মাটির নিচে থাকা অফুরন্ত প্রাকৃতিক সম্পদের দিকে। সোনা, গ্যাস আর সমুদ্র বন্দর, এগুলো ছাড়া পাকিস্তান অচল। তাই মুখে বন্ধুত্বের কথা বললেও জিন্নাহ তলে তলে অন্য প্ল্যান করছিলেন। কিন্তু জিন্নাহ জানতেন সরাসরি আক্রমণ করলে আন্তর্জাতিক মহলে বদনাম হবে, তাই তিনি বেছে নিলেন চাণক্য নীতি। সেপ্টেম্বর 1947 জিন্নাহ হঠাৎ করে সুর পাল্টে ফেললেন। তিনি মীর আহমেদ ইয়ার খানকে ডেকে বললেন, বন্ধুত্ব তো অনেক হলো, এবার তোমরা পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যাও। খান সাহেব অবাক হলেন। তিনি বললেন, কিন্তু আপনি তো ওয়াদা করেছিলেন। জিন্নাহ তখন এক ভয়ানক চাল চাললেন। কালাত স্টেটের অধীনে 3টি ছোট ছোট সামন্ত রাজ্য ছিল, খরান, লাসবেলা এবং মাকরান। জিন্নাহ গোপনে এই 3 অঞ্চলের নবাবদের সাথে যোগাযোগ শুরু করলেন। তিনি তাদের লোভ দেখালেন যে যদি তারা কালাত থেকে বেরিয়ে সরাসরি পাকিস্তানের সাথে যুক্ত হয়, তবে তাদের প্রচুর টাকা এবং ক্ষমতা দেওয়া হবে। ফেব্রুয়ারি 1948-এর মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। জিন্নাহ খান অফ তালাতকে একটি চরমপত্র পাঠালেন, কিন্তু খান সাহেব নিজের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইলেন না। তিনি কালাতের পার্লামেন্ট বা দার উল আওয়াম ডাকলেন। বন্ধুরা, আপনারা কি জানেন সেই পার্লামেন্টে কি হয়েছিল? শুনলে অবাক হবেন।
21শে ফেব্রুয়ারি 1948 থেকে 27শে ফেব্রুয়ারি 1948 পর্যন্ত সেই সেশনে বালুচিস্তানের প্রতিটি সদস্য পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার প্রস্তাব এক বাক্যে নাকচ করে দিয়েছিলেন। মানে 100% ভোট পড়েছিল স্বাধীনতার পক্ষে। ডেমোক্রেসি বলে যদি কিছু থাকে তবে ওটাই ছিল শেষ ডেমোক্রেসি। বালুচ নেতা ঘৌস বক্স বিজেন্ত সেই সভায় দাঁড়িয়ে এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা দাড়ি আর টুপি এক করি বলে যদি পাকিস্তান আমাদের ভাই বলে দাবি করে, তবে আফগানিস্তান আর ইরানও তো আমাদের ভাই। আমরা তো তাদের সাথে যুক্ত হচ্ছি না। আমরা বালুচ, আমাদের আলাদা পরিচয় আছে। কিন্তু জিন্নার কানে তখন গণতন্ত্রের ভাষা পৌঁছচ্ছিল না, তার কানে বাজছিল যুদ্ধের দামামা। 18ই মার্চ 1948 জিন্নার ধৈর্য শেষ হলো। তিনি কালাতের পররাষ্ট্র মন্ত্রককে জানালেন যে খারান, লাসবেলা এবং মাকরান পাকিস্তানের সাথে যুক্ত হয়ে গেছে। এর ফলে কালাত চারপাশ থেকে অবরুদ্ধ হয়ে পড়ল। বালুচিস্তানের সমুদ্র পথ বন্ধ হয়ে গেল। এটি ছিল একটি ল্যান্ডলক করার কৌশল। এরপর এলো সেই কালো দিন 27শে মার্চ 1948। খান অফ তালাত তখনও আশা করছিলেন যে জিন্না হয়তো আলোচনার টেবিলে ফিরবেন, কিন্তু জিন্না পাঠালেন লেফটেন্যান্ট কর্নেল গুলজার এবং 7ম বালুচ রেজিমেন্ট। পাকিস্তানি সেনাবাহিনী সোজাসুজি কালাতের রাজপ্রাসাদের দিকে মার্চ শুরু করলো। আকাশে উঠছে পাকিস্তানি বিমান, মাটিতে ট্যাঙ্কের শব্দ। জেনারেল আকবর খান, যিনি পরে কাশ্মীর ওয়ারের নেতৃত্ব দিয়েছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হলো কালাত দখল করার। এই মুহূর্তে খান অফ তালাতের সামনে মাত্র দুটো রাস্তা খোলা ছিল, হয় মৃত্যু নয়তো আত্মসমর্পণ। অল ইন্ডিয়া রেডিও 27শে মার্চ সন্ধ্যেবেলা একটি খবর প্রচার করে। বিপি মেনন প্রেস কনফারেন্সে বলেছিলেন যে খান অফ তালাত ভারতের সাথে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছেন। এই খবরটি ছিল আগুনে ঘি ঢালার মতো। যদিও ঐতিহাসিকরা বলেন এটি একটি ভুয়ো খবর বা ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু জিন্না এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করলেন। তিনি খান সাহেবকে বললেন, দেখলে তো, ভারত তোমাকে গিলে খেতে আসছে, নইলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। বন্দুকের নলের মুখে নিজের পরিবার এবং জনগণকে বাঁচানোর জন্য 31শে মার্চ 1948 গভীর রাতে মীর আহমেদ ইয়ার খান সেই কুখ্যাত সংযুক্তিপত্রে সই করতে বাধ্য হলেন। বন্ধুরা, আপনারা ভাবছেন গল্প এখানেই শেষ, কিন্তু না, আসল সিনেমা তো এখান থেকেই শুরু। রাজা হার মানলেও তার পুত্র কিন্তু হার মানেননি। খান অফ কালাত যখন নজরবন্দি, তখন তার ছোট ভাই প্রিন্স আব্দুল করিম বিদ্রোহ শুরু করলেন। তিনি বললেন, জোর করে নেওয়া সইয়ের কোনো দাম নেই, আমরা লড়াই করব। 16ই মে 1948 প্রিন্স আব্দুল করিম তার বিশ্বস্ত 700 জন অনুগামীকে নিয়ে আফগানিস্তানের সীমান্তে চলে গেলেন এবং সেখান থেকে গেরিলা যুদ্ধ শুরু করলেন। এটাই ছিল বালুচিস্তানের ইতিহাসের প্রথম স্বাধীনতা যুদ্ধ। তিনি আশা করেছিলেন আফগানিস্তান এবং সোভিয়েত ইউনিয়ন তাকে সাহায্য করবে, কিন্তু আন্তর্জাতিক পলিটিক্স বড়ই নিষ্ঠুর, কেউ তাকে সাহায্য করেনি। পাকিস্তান সেনাবাহিনী নির্মমভাবে সেই বিদ্রোহ দমন করে। প্রিন্স আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয় এবং দীর্ঘ সময় জেলে আটকে রাখা হয়। কিন্তু ওই যে আগুনের স্ফুলিঙ্গ তিনি জ্বালিয়ে দিয়েছিলেন, তা আজও নেভেনি। 1948, 1958, 1963, 1973 এবং সর্বশেষে 2006 সালে নবাব আকবর বখতির হত্যা বালুচিস্তান বারবার জ্বলে উঠেছে এবং বর্তমান 2026 সালে দাঁড়িয়েও সেই আগুনই কিন্তু জ্বলছে, স্বাধীনতার আগুন। আজকের বালুচিস্তান এক বদ্ধভূমি। অন্যদিকে চীনের সিপিইসি প্রজেক্টের নামে হাজার হাজার একর জমি দখল, অন্যদিকে প্রতিদিন গুম হয়ে যাওয়া হাজার হাজার বালুচ যুবক। কিন্তু কেন এই অবিশ্বাস? বন্ধুরা, ভিডিও শুরুতে আমি আপনাদের জিন্নার একটি গোপন রহস্যের কথা বলেছিলাম, মনে আছে? আসুন সেই পর্দাটা সরানো যাক। 1947-এর আগে যখন খান অফ কালাত ব্রিটিশদের কাছে নিজের স্বাধীনতার জন্য মামলা লড়ছিলেন, তখন তার উকিল কে ছিলেন জানেন? আর কেউ নন, স্বয়ং মোহাম্মদ আলী জিন্না। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। 1946 থেকে 47 সালের মধ্যে জিন্না একজন আইনজীবী হিসেবে কালাতের কাছ থেকে মোটা অঙ্কের ফি নিয়েছিলেন এবং ব্রিটিশ ক্যাবিনেট মিশনের কাছে আইনি যুক্তি দিয়ে প্রমাণ করেছিলেন যে কালাত একটি স্বাধীন দেশ এবং এটি ভারতের বা পাকিস্তানের অংশ হতে পারে না। যেই জিন্না উকিল হিসেবে আদালতে দাঁড়িয়ে কালাতের স্বাধীনতার জন্য লড়াই করলেন, সেই একই জিন্না মাত্র 1 বছরের মধ্যে গভর্নর জেনারেল হয়ে নিজের সেনাবাহিনী পাঠিয়ে সেই দেশটাকে দখল করে নিলেন। এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা ইতিহাসের পাতায় আর দ্বিতীয়টি পাওয়া যাবে না। বালুচিস্তান আজও সেই বিশ্বাসঘাতকতার প্রায়শ্চিত্ত করছে। জিন্না হয়তো মানচিত্র বদলে দিয়েছেন, কিন্তু মানুষের মন বদলাতে পারেনি।
তাই আজও বালুচিস্তানের পাহাড়ের গায়ে কান পাতলে শোনা যায় সেই স্লোগান, আমরা পাকিস্তান নই, আমরা বালুচিস্তান। ভাবতে অবাক লাগে, যে মানুষটি উকিল হিসেবে টাকা নিয়ে আদালতে প্রমাণ করলেন কালাত স্বাধীন, সেই মানুষটি রাষ্ট্রপ্রধান হয়ে নিজের মক্কেলের বুকে ছুরি মারলেন। ইতিহাসের পাতায় জিন্নাকে কায়েদি আজম বা মহান নেতা বলা হয়। কিন্তু আজকের ভিডিও দেখার পর আপনার কি মনে হয়, জিন্না কি একজন চতুর রাজনীতিবিদ ছিলেন নাকি একজন বিশ্বাসঘাতক? সত্যি বলতে ভয় পাবেন না, কমেন্ট বক্সে আপনার মতামত খোলাখুলি লিখুন। আর আপনারাও কি চান বালুচিস্তান স্বাধীন হোক? বন্ধুরা, বালুচিস্তানের মতো আর কোন কোন জায়গার ইতিহাস আপনারা জানতে চান কমেন্ট করে জানান, আমি সেই টপিক কভার করব। আজকের ভিডিও এখানে শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।